নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 1 এর জন্য ইভিএস থেকে বাছাই করা মোস্ট ইম্পোর্টেন্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে একটি সংক্রামক রোগ হলো। তো একটি সংক্রামক রোগ যেটা হচ্ছে সেটা হচ্ছে টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিস হচ্ছে একটি সংক্রামক রোগ। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন আপনারা। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পরিষ্কার ও বিশুদ্ধ পানীয় এর সঙ্গে কোনটি সম্পর্কিত। তো পরিষ্কার ও বিশুদ্ধ পানীয়ের সঙ্গে যেটা সম্পর্কিত সেটা হচ্ছে জনগণের স্বাস্থ্য কিন্তু এক্ষেত্রে আমাদের জড়িয়ে রয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ইউনিক অনেকটাই, কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, মানবদের যকৃৎ আক্রান্ত রোগের নাম কি। অর্থাৎ যে রোগ যকৃতে আক্রান্ত হয় সেটা হচ্ছে হেপাটাইটিস, ঠিক আছে। হেপাটাইটিস আমাদের যকৃতে আক্রান্ত রোগ। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে রেবিস ভাইরাসের অন্য নাম কি। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এই কোয়েশ্চেনটা ইবিএস থেকে অনেক সময় তুলে ধরা হয়। তো রেবিস ভাইরাসের অন্য নাম কি, সেটা হচ্ছে লাইসা ভাইরাস, ঠিক আছে। লাইসা ভাইরাস হচ্ছে রেবিস ভাইরাসের অন্য নাম। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ লেভেলের এক্সামে কিংবা আমাদের ত্রিপুরাতে যে সকল এক্সাম কন্ডাক্ট করা হয় যেখানে ইভিএস রয়েছে সেইখান থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা তুলে ধরা হয়। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ইনফ্লুয়েঞ্জার জন্য দায়ী ভাইরাসটির নাম কি। খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখার চেষ্টা করবেন। মিক্সো ভাইরাস হচ্ছে ইনফ্লুয়েঞ্জার জন্য দায়ী ভাইরাস। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতীয় বন আইন প্রথম প্রণয়ন করা হয় কবে। তো ভারতীয় বন আইন যেটা প্রথম প্রণয়ন করা হয়েছিল সেটা প্রণয়ন করা হয়েছিল 1927 সালে, ঠিক আছে। 1927 সালে। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ইবিএস থেকে এই কোয়েশ্চেন বারবার কিন্তু আসে। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সাধারণভাবে পৃথিবীতে স্থলভাগ ও জলভাগের অনুপাত কত। সাধারণভাবে যদি আমরা দেখি তাহলে পৃথিবীতে স্থলভাগ ও জলভাগের অনুপাত হচ্ছে 1:3, ঠিক আছে। এরপর আমরা মুভ করছি 8 নম্বর, যেখানে বলা হচ্ছে মানুষ খাবার ছাড়া বাঁচতে পারে প্রায়। তো মানুষ খাবার ছাড়া কতদিন বাঁচতে পারে, সেটা হচ্ছে 50 দিন মানুষ খাবার ছাড়া বেঁচে থাকতে পারে। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মানুষ জল ছাড়া বাঁচতে পারে প্রায়। তো মানুষ জল ছাড়া কতদিন বাঁচতে পারে, সেটা হচ্ছে 7 দিন। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করবেন। অনেক সময় ইবিএস থেকে এই কোয়েশ্চেন তুলে ধরা হয়। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ঝিনুক জাতীয় প্রাণীরা হলো। তো মনে রাখবেন ঝিনুক জাতীয় প্রাণী হচ্ছে খাদক। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে দীর্ঘদিন ধরে পাশাপাশি একত্রে বসবাস করার জন্য মানুষ সঞ্চয় করে। তো দীর্ঘদিন ধরে পাশাপাশি মানুষ একত্রে বসবাস করার জন্য মানুষ কী সঞ্চয় করে, অভিজ্ঞতা। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা অনেকটা ইউনিক কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে স্বাধীনতার পর প্রথম কীটনাশক আইন কবে চালু হয় কবে। তো মনে রাখবেন, এটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবেন স্বাধীনতার পর প্রথম কীটনাশক আইন চালু হয়েছিল 1968 সালে। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ক্ষুদ্রতম হাইড্রোকার্বনটির নাম কি। তো ক্ষুদ্রতম হাইড্রোকার্বন যেটা হচ্ছে সেটা হচ্ছে মিথেন। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, ক্লামাত হলো। ক্লামাত কি, এক ধরনের আগাছা, ঠিক আছে। অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা প্রত্যক্ষ করি টিটেটের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কিন্তু আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি। ক্লামাত হলো এক ধরনের আগাছা। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, কোনো দেশের মোট আয়তনের মধ্যে বনভূমি থাকা উচিত। তো কোনো দেশের মোট আয়তন যত হবে তার তুলনায় কত শতাংশ বনভূমি থাকতে হবে, সেটা হচ্ছে 33%। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা কী পরীক্ষা করা হয়। তো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা যেটি পরীক্ষা করা হয় সেটা হচ্ছে জল। তো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা পরীক্ষাতে আসতে পারে কী পরীক্ষা করা হয়, অবশ্যই মনে রাখবেন আপনারা জল। এই কোয়েশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মহাবিশ্বে সবথেকে বেশি আছে। মহাবিশ্বে কিসের পরিমাণ সবচেয়ে বেশি, কোন গ্যাস, সেটা হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে। মনে রাখবেন নাইট্রোজেন। এরপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই বিয়োজকরা হলো। তো অধিকাংশ ক্ষেত্রে বিয়োজকরা কী হিসেবে কাজ করে, সেটা মৃতজীবী হিসেবে কাজ করে থাকে। এরপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শালুক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি হয়। তো শালুক সংশ্লেষ প্রক্রিয়ায় কী তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শালুক সংশ্লেষ প্রক্রিয়া কখন সম্পন্ন হয়। তো মনে রাখবেন শালুক সংশ্লেষ প্রক্রিয়া দিনের বেলা সম্পন্ন হয়। এটা আমরা ক্লাস 10-এই পেয়েছি, 10-এই পড়েছিলাম। এই কোয়েশ্চেনটা অবশ্যই একটু গুরুত্ব সহকারে এই কোয়েশ্চেনটা মনে রাখার চেষ্টা করবেন। দিনের বেলা কিন্তু শালুক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে।
তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে হচ্ছে পৃথিবীর সর্বাধিক উৎপন্ন শক্তির উৎস কী? তো পৃথিবীর সর্বাধিক উৎপন্ন শক্তির উৎস হচ্ছে কয়লা। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে দূষণমুক্ত পুনর্নবীকরণ সম্ভাব্য শক্তিগুলির মধ্যে অন্যতম হলো। তো দূষণমুক্ত পুনর্নবীকরণ সম্ভাব্য শক্তিগুলির মধ্যে অন্যতম যে শক্তি হচ্ছে সেটা হচ্ছে সৌরশক্তি। ঠিক আছে, তো দূষণমুক্ত বলেছে সেই কারণে সৌরশক্তি। তারপর আমরা মুভ করছি 23, যেখানে বলা হচ্ছে ভারতের একমাত্র ভূতাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতে একটি মাত্র ভূতাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কেন্দ্র রয়েছে, সেটা হচ্ছে হিমাচল প্রদেশে। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন, ইবিএস থেকে কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিটিভ লেভেলের এক্সামে এই কোয়েশ্চেনটা তুলে ধরা হয়। এরপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বিশ্বের সর্বাধিক পারমাণবিক শক্তি উৎপন্ন হয় কোথায়? তো বিশ্বের সর্বাধিক পারমাণবিক শক্তি উৎপন্ন হয় কোথায়? সেটা হচ্ছে আমেরিকায়। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 25, যেখানে বলা হচ্ছে সৌরশক্তির সবচেয়ে ভালো ব্যবহার হয় কোথায়? তো সৌরশক্তির সবচেয়ে ভালো ব্যবহার যেখানে হয় সেটা হচ্ছে লবণ উৎপাদনে সৌরশক্তিকে সবচেয়ে বেশি কাজে লাগানো হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতবর্ষের সোলার পন্ড কোথায় অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই ধরনের কোয়েশ্চেন আমরা ইবিএস থেকে প্রত্যক্ষ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের আনসারটাও এখানে হয়ে যাবে পন্ডিচেরিতে। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বায়ু শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার জন্য বায়ুর গতি কমপক্ষে কত হওয়া প্রয়োজন? সেটা হচ্ছে ঘন্টায় 20 কিমি হওয়া প্রয়োজন। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় ধরে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে এশিয়ার বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রের নাম কি? তো এশিয়ার বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন যে কেন্দ্রটা রয়েছে সেটা হচ্ছে গুজরাটের প্রবণ শক্তি, সেটাই হচ্ছে এশিয়ার বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে জৈব ডিজেল উৎপাদনের জন্য ব্যবহৃত গাছটির নাম কি? তো জৈব ডিজেল উৎপাদনের জন্য সবচেয়ে ব্যবহৃত গাছটির নাম হচ্ছে জেট্রোপা গাছ। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে মাথায় ধরে রাখার চেষ্টা করবেন, যাতে করে এক্সামে এলে ভুল আনসারটা চুজ না করতে পারেন, সঠিকটা চুজ করতে বাধ্য হন। তো সেক্ষেত্রে মনে রাখবেন জেট্রোপা হবে এই কোয়েশ্চেন এগেনস্টে কারেক্ট আনসার। এরপর 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে ভারতের শহরাঞ্চলে মোট ভেহিকল দ্বারা বায়ু দূষণ হয় শতকরা। তো ভেহিকল দ্বারা বায়ু দূষণ হয় সেটা হচ্ছে 50 ভাগ ভেহিকল দ্বারা বায়ু দূষণ হয়ে থাকে। ঠিক আছে, তো এই ছিল টেট 1 ইভিএস এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি আপনাদের এই ভিডিওটা কিছুটা হলেও কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওর সঙ্গে।